বন্ধুরা, জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের লিখিত ও ভাইভা পরীক্ষা 100% পাশের নিশ্চয়তা। আপনারা জানেন যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পর আপনাদেরকে ভাইভা এবং লিখিত পরীক্ষায় পাশ করতে হয়। তারপর আপনার প্র্যাকটিক্যাল দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্সটি সহজেই সংগ্রহ করতে পারেন। বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ জানে না আসলে পরীক্ষার জন্য কি কি প্রিপারেশন নিতে হয়। আজকে আমরা ভিডিওতে সেই জিনিসগুলো দেখাবো, সেই প্রশ্নগুলো দেখাবো। যারা এই ভিডিওগুলো কন্টিনিউ দেখবে সে 100% লিখিত পরীক্ষায় পাশ করে যাবে এবং ভাইভা পরীক্ষায় পাশ করতে পারবে। সো বন্ধুরা, দেরি না করে চলুন তাহলে কি কি প্রশ্ন আসে এবং সেটি আমরা দেখে নিই। আমরা ভিডিওটি 3টি পর্বের মাধ্যমে যাইয়েছি, আপনারা 3টি পর্ব দেখে নেবেন। 3টি পর্ব যদি আপনি দেখে থাকেন তাহলে আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে দালালের মাধ্যমে যেতে হবে না। আপনি নিজে নিজে আবেদন করে ভাইভা এবং পরীক্ষা রিটেন পরীক্ষা দিয়ে আপনি নিজেই ড্রাইভিং লাইসেন্সটি করে নিতে পারবেন। তো চলুন চাইলে দেখে নিই কি কি প্রশ্ন থাকে এবং প্রশ্নের ক্যাটাগরিগুলোতে কি থাকে এবং প্রশ্নের মান বন্টনটা কি থাকে সেটা আমরা দেখে নিই। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন। বন্ধুরা, আমরা শুরুতে দেখে নিই প্রশ্নের মান বন্টনটি কিরকম থাকে। পূর্ণ মার্ক হচ্ছে 20 নম্বর। 20 নম্বরের পরীক্ষা হবে রিটেন পরীক্ষা। সেই রিটেন পরীক্ষা আপনার প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 এবং পাশের নাম্বার হচ্ছে 12 নাম্বার। সময় হচ্ছে 20 মিনিট। আপনাকে 20 মিনিটের মধ্যে আপনাকে 20টি প্রশ্নের আনসার দিতে হবে এবং সেখান থেকে আপনাকে 12 যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি পাস করতে থাকবেন। এবং এই 20টি নম্বরের মধ্যে আবার ক্যাটাগরি রয়েছে 20টা প্রশ্নের মধ্যে, সেটার মধ্যে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 6টি, যেটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে আপনাকে লিখতে হবে। নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 8টি, যেটা হচ্ছে যে আপনি 4টা অপশন দেওয়া থাকবে, সেই অপশনগুলোকে আপনাকে টিক চিহ্ন আকারে লাগাইতে হবে। এবং ইঞ্জিন মেকানিজম সম্পর্কে আপনার 6টি প্রশ্ন থাকবে। আপনারা জানেন যে আপনার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয় এবং টোটাল 20টা প্রশ্ন থাকবে এখানে। এই 20টা প্রশ্নের মান থাকবে 20 এবং সময় থাকবে 20 মিনিট এবং পাস মার্ক হচ্ছে 12। সো এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আপনি কোথায় পাবেন, কি কি প্রশ্ন হয়ে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনি রিটেন পরীক্ষা দেওয়ার পর আপনার একটা ভাইভা পরীক্ষা হবে। এই ভাইভা পরীক্ষাটি নিয়ে থাকে হচ্ছে সংশ্লিষ্ট যে জেলা রয়েছে সেই জেলার যে ম্যাজিস্ট্রেট রয়েছে ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে এই ভাইভাটি হয়ে থাকে। সো এই ভাইভা পরীক্ষাতে আপনাদেরকে ট্রাফিক সাইনগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হয়। আপনারা ট্রাফিক সাইনগুলো সম্পর্কে জেনে যাবেন এবং আমার এই প্রশ্নের মধ্যে ট্রাফিক সাইনগুলো রয়েছে। তারপর আপনাকে ফিল্ড টেস্ট দিতে হয়, প্র্যাকটিক্যাল। এই 3টা কাজ আপনি সম্পূর্ণ করলে এবং পাস করলে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ওকে। সো আজকে আমরা দেখে দেখবো কি কি প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো আপনারা যদি ফলো করেন অবশ্যই আপনারা এই ভাইভা পরীক্ষাতে এবং রিটেন পরীক্ষাতে টিকবেন। আমরা এই প্রশ্নটি 3টি ভাগে ভাগ করেছি। আপনারা সবাই 3টি যে পর্ব রয়েছে 3 পর্বই আপনারা দেখে নেবেন। তো চলুন তাহলে দেখি কি কি প্রশ্ন আসে থাকে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুরুতেই প্রশ্ন হচ্ছে মোটরযান কাকে বলে। আপনারা জানেন যে আমরা যে ড্রাইভিং লাইসেন্সটি করতে যাচ্ছি সেক্ষেত্রে এটি একটা প্রশ্ন যেটা হচ্ছে মোটরযান। আমরা যেহেতু আমাদের ড্রাইভিং লাইসেন্সটি হয়ে থাকে মোটরযানের উপরে, সেক্ষেত্রে এই মোটরযান কাকে বলে সেটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। মোটরযান আইনে মোটরযান অর্থ কোনো যন্ত্রচালিত যান, মানে যেটা যন্ত্রের দ্বারা পরিচালিত হয়ে থাকে, যার চালিকা শক্তি বাইরে বা ভিতরে কোনো উৎস হতে সরবরাহ হয়ে থাকে। সো বুঝতেই পারছেন যে যেটার চালিকা শক্তিটা ভিতর অথবা বাইরের মাধ্যমে হয়ে থাকে এবং যেটার মানে যেটা চলে হচ্ছে যন্ত্রের মাধ্যমে চলে থাকে সেটাকে আমরা মোটরযান বলে থাকি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে গাড়ি চালানোর আগে করণীয় কাজ কি। বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি অনেকগুলো প্রশ্নের আগে এখানে স্টার মার্ক দিয়ে রেখেছি। এই স্টার মার্ক হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রেই আসে এবং প্রত্যেকটা জেলায় যে পরীক্ষাগুলো হয়ে থাকে এই প্রশ্নটা কমন একটা প্রশ্ন, যে গাড়ি চালানোর আগে আপনার করণীয় কি কি সেটা আমরা একটু দেখে নেই। প্রথম হচ্ছে গাড়ির হালনাগাদ বৈধ কাগজপত্র, হ্যাঁ, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স যেটাকে আমরা বীমা বলে থাকি, সার্টিফিকেট এবং রুট পারমিট ইত্যাদি গাড়ির সঙ্গে রাখা। তাহলে আপনার এই গাড়ি চালানোর প্রথম কাজ হচ্ছে আপনার এই কাগজপত্রগুলো আপনার সাথে রাখতে হবে। গাড়িতে জ্বালানি আছে কিনা তা পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। আপনার গাড়িতে জ্বালানি আছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে। রেডিয়েটর বা ব্যাটারিতে পানি আছে কিনা পরীক্ষা করা, না থাকলে পরিমিত মতো পানি দেওয়া। ব্যাটারি কানেকশন পরীক্ষা করা, লুপ ইঞ্জিন অয়েলের লেভেল ও ঘনত্ব পরীক্ষা করা, কম থাকলে পরিমিত মতো নেওয়া। মাস্টার সিলিন্ডারের ব্রেক ফ্লুইড বা ব্রেক ওয়েল পরীক্ষা করা, কম থাকলে তা নেওয়া। গাড়ির ইঞ্জিন, লাইটিং সিস্টেম, ব্যাটারি, স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কিনা, নাট বোল্ট টাইট আছে কিনা, অর্থাৎ সার্বিকভাবে মোটরযানটি ত্রুটিমুক্ত আছে কিনা তা পরীক্ষা করা। ব্রেক ও কাচুয়ের কার্যকারিতা পরীক্ষা করা। অগ্নি নির্বাপক এবং ফার্স্ট এড বক্স গাড়িতে রয়েছে কিনা। গাড়ির বাইরে এবং ভিতরে অবস্থা, চাকা, টায়ার কন্ডিশন, হাওয়া, নাট
অ্যালাইনমেন্ট, রোটেশন, স্পেয়ার চাকা পরীক্ষা করে নেওয়া। সো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা সবাই মুখস্থ করে ফেলবেন যারা আপনারা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেবেন, এটি সব পরীক্ষার মধ্যেই আসে। তো দ্বিতীয় প্রশ্ন আমরা শেষ করলাম। তৃতীয় প্রশ্ন হচ্ছে মোটরযানের মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায়। এই প্রশ্নগুলো আপনার জানা থাকতে হবে। ত্রুটিমুক্ত অবস্থায় একটি গাড়ি হতে দীর্ঘদিন সার্ভিস পাওয়ার পর প্রতিদিন গাড়িতে যে সমস্ত মেরামত কাজ করা হয় তাকে মোটরযান মেইনটেনেন্স বলে। তারপরের প্রশ্ন, একটি মোটরযানে প্রতিদিন কি কি মেইনটেনেন্স করতে হয়। সো একটি গাড়িতে কি কি মেইনটেনেন্স করতে হয়, এটা হচ্ছে 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের খ থেকে নিউ পর্যন্ত, অর্থাৎ এই খ থেকে নিউ পর্যন্ত হচ্ছে এই প্রশ্নের উত্তরটি। সার্ভিসিং বলতে কি বোঝায়। মোটরযানে ইঞ্জিন এবং বিভিন্ন যন্ত্রাংশের কার্যক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নির্দিষ্ট সময়ের পর পর যে কাজগুলো করা হয় তাকে সার্ভিসিং বলে। গাড়ি সার্ভিসিং এ কি কি কাজ করা হয়। ইঞ্জিনের পুরাতন লুব অয়েল মোবিল ফেলে দিয়ে নতুন লুব অয়েল দেওয়া, নতুন লুব অয়েল দেওয়ার আগে ফ্লাশিং অয়েল দ্বারা ফ্লাশ করা, ইঞ্জিনের রেডিয়েটরে পানি ড্রেন আউট করে ডিটারজেন্ট ও ফ্লাশিং গান দিয়ে পরিষ্কার করা, অতঃপর পরিষ্কার পানি দিয়ে পুনরায় এটাকে ধৌত করে নেয়। ভারী মোটরযানের ক্ষেত্রে বিভিন্ন গ্রিজিং পয়েন্ট গ্রিজ গান দিয়ে নতুন গ্রিজ দেওয়া, গাড়ির স্পেয়ার হুইল সহ প্রতিটি চাকাকে পরিমাণ মতো হাওয়া দেওয়া, লুব অয়েল অর্থাৎ মোবিল ফিল্টার, ফুয়েল ফিল্টার ও এয়ার ক্লিনার পরিবর্তন করা। গাড়ি চালনাকালে কি কি কাগজপত্র গাড়ির সঙ্গে রাখতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখেন এটি 3টি স্টার রয়েছে, আপনারা স্টার চিহ্নগুলো খেয়াল করবেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি আপনারা মুখস্থ করে ফেলবেন। ড্রাইভিং লাইসেন্স, আপনাদের যে কাগজপত্রগুলো লাগবে, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, মোটরসাইকেলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। রুট পারমিট, এটি মোটরসাইকেল এবং চালক ব্যতীত সর্বোচ্চ 7 আসন বিশিষ্ট ব্যক্তিগত যানবাহী গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয় এটি। তারপরে রয়েছে রাস্তায় গাড়ির কাগজপত্র কে কে চেক করতে পারেন, কোন কোন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে গাড়ির কাগজপত্র দেখাতে আপনি বাধ্য। সার্জেন্ট বা সাব ইন্সপেক্টরের নিচে নয় এমন পুলিশ কর্মকর্তা, মোটরযান পরিদর্শক সহ বিআরটি এর কর্মকর্তা এবং মোবাইল কোর্টের কর্মকর্তারা আপনার গাড়ির কাগজপত্র দেখতে পারেন। মোটরসাইকেলে হেলমেট পরিধান ও আরোহী বহন সম্পর্কে আইন কি। মোটরসাইকেলে চালক ব্যতীত একজন আরোহী বহন করা যাবে, উভয়কেই হেলমেট পরিধান করতে হবে মোটরযান অধ্যাদেশ 1983 এর ধারা 100 এর অনুযায়ী। সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কি, এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1, অত্যাধিক আত্মবিশ্বাস, মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনুমোদিত ওভারটেকিং, অতিরিক্ত যাত্রী ও মালামাল গ্রহণ। গাড়ির দুর্ঘটনায় পতিত হলে চালকের করণীয় কি, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এটি সবসময় আসে। গাড়ির দুর্ঘটনায় যদি পতিত হয় সেক্ষেত্রে চালক কি করবে। আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা এবং 24 ঘন্টার মধ্যে নিকটস্থ থানায় দুর্ঘটনা বিষয়ে রিপোর্ট করা। আইন অনুযায়ী গাড়ির সর্বোচ্চ গতিসীমা কত। হালকা মোটরযান ও মোটরসাইকেলের ক্ষেত্রে সর্বোচ্চ গতিসীমা 70 মাইল, মাঝারি বা ভারী যাত্রীবাহী মোটরসাইকেলের ক্ষেত্রে ঘন্টায় সর্বোচ্চ 35 মাইল এবং মাঝারি বা ভারী মোটরবাহী মোটরযানের ক্ষেত্রে সর্বোচ্চ গতিসীমা 30 মাইল। মোটর ড্রাইভিং লাইসেন্স কি। সর্বসাধারণের ব্যবহার্য স্থানে মোটরযান চালানোর জন্য লাইসেন্স কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বৈধ দলিলই মোটর ড্রাইভিং লাইসেন্স। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ড্রাইভিং লাইসেন্সটা আসলে কি, সেটা প্রশ্নটা এসে থাকে, আপনারা এটি মুখস্থ করে ফেলবেন। এই প্রশ্নটাও এসে থাকে যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করে থাকেন তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে। যে লাইসেন্স দিয়ে একজন চালক কারো বেতনভোগী কর্মচারী না হয়ে মোটরসাইকেল, হালকা মোটরযান, অন্যান্য মোটরযান, পরিবহন যান ব্যতীত চালাতে পারে তাকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স বলে। যেটা হচ্ছে আপনি যদি কারো বেতনভোগী কর্মচারী না হয়ে যদি কোনো মোটরসাইকেল চালান তাহলে সেক্ষেত্রে সেটা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স হিসেবে গণ্য হয়। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত, এই প্রশ্নটি এসে থাকে।
পেশাদার চালকের ক্ষেত্রে 21 বছর লাগবে এবং অপেশাদারের ক্ষেত্রে 18 বছর হইলে সে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। কোন কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্সে পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে? মির্গি রোগী, উন্মাদ বা পাগল, রাতকানা রোগী, কোষ্ঠকাঠিন্য রোগী, হৃদরোগী, অতিরিক্ত মদ্যপান ব্যক্তি, বধির ব্যক্তিত্ব এবং বাহু বা পা চালানো নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয় এমন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে। হালকা মোটরযান কাকে বলে? যে মোটরযান রেজিস্ট্রেশনকৃত বোঝাই ওজন ৬,০০০ পাউন্ড বা ২,৭২৭ কেজির অধিক নয় তাকে হালকা মোটরযান বলা হয়। মাধ্যম বা মাঝারি মোটরযান কাকে বলে? যে মোটরযানের রেজিস্ট্রেশন বোঝাই ও ওজন ৬,০০০ পাউন্ড বা ২,৭২৭ কেজির অধিক কিন্তু ১৪,৫০০ পাউন্ড বা ৬,৫৯০ কেজির অধিক নয় তাকে মধ্যম বা মাঝারি মোটরযান বলে। ভারী মোটরযান কাকে বলে? যে মোটরযানের রেজিস্ট্রেশনকৃত বোঝাই ওজন ১৪,৫০০ পাউন্ড বা ৬,৫৯০ কেজির অধিক তাকে ভারী মোটরযান বলে। প্রাইভেট সার্ভিস মোটরযান কাকে বলে? ড্রাইভার ব্যতীত ৮ জনের বেশি যাত্রী বহনের উপযোগী যে মোটরযান মালিকের পক্ষে তার ব্যবসা সম্পর্কিত কাজে বা বিনা ভাড়ায় যাত্রী বহনের জন্য ব্যবহৃত হয় তাকে প্রাইভেট সার্ভিস মোটরযান বলে। ট্রাফিক সাইন বা রোড সাইন প্রধানত কত প্রকার ও কি কি? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এটি সব প্রশ্নের মধ্যে এসে থাকে সব পরীক্ষায়। শুরুতে হচ্ছে ট্রাফিক সাইন হচ্ছে প্রধানত ৩ প্রকার। হ্যাঁ, এইটি ৩ প্রকার বাধ্যতামূলক, যা প্রধানত বৃত্তাকৃতির হয়ে থাকে। বৃত্তাকৃতির এটিকে চিহ্নটি প্রকাশ করে থাকে। তারপরে হচ্ছে সতর্কতামূলক, যা ত্রিভুজাকৃতির। ত্রিভুজাকৃতির গুলো হচ্ছে সতর্কতামূলক। এবং ৩ নম্বর হচ্ছে যে তথ্যমূলক, যা প্রধানত আয়তক্ষেত্র হয়ে থাকে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি চিহ্নগুলোকে এখানে দিয়ে রেখেছি। আপনাদের যখন ভাইভা হয়ে থাকে সে ভাইভা বলতে যে আপনাদের কোয়েশ্চেন গুলা করে এখান থেকে প্রশ্নগুলো এসে থাকে যে বিভিন্ন ধরনের সাইন গুলো দিয়ে কি বোঝানো হয়। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বৃত্তাকারটি দিয়ে আপনাদেরকে বলা হচ্ছে যে বাধ্যতামূলক, মানে যেটা আপনাকে এই চিহ্ন মানে বোঝাচ্ছে আপনি অবশ্যই এই জিনিসগুলো মানতে হবে। ২ নম্বরটা যেটা হচ্ছে সতর্কতামূলক, এটা হচ্ছে ত্রিভুজাকৃতি থাকবে সেটাকে সতর্কতামূলক বলে থাকে। এই প্রশ্নটি আসে যে ত্রিভুজাকৃতির এটি সতর্কতামূলক। এবং চতুর্থটা হচ্ছে যে তথ্যমূলক, এটা হচ্ছে তথ্যমূলক, আপনাকে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে থাকে এই ধরনের সাইনগুলো দিয়ে। তো তারপরে প্রশ্ন চলে যায়, আমরা লাল বৃত্তাকার সাইন দিয়ে কি নির্দেশ করে? নিষেধ করা বা নিষেধ বা করা যাবে না বা আবশ্যকীয় বর্জনীয় নির্দেশনা প্রদান করে থাকে। অর্থাৎ এই বৃত্তাকার চিহ্নটা দিয়ে অবশ্যই যেটা বোঝায় অবশ্যই বর্জনীয় এই নির্দেশনা গুলো আপনাকে বোঝানো হয়ে থাকে। নীল বৃত্তাকার সাইন দিয়ে কি প্রদর্শন করে থাকে? করতে হবে বা অবশ্যই পালনীয় নির্দেশনা প্রদর্শন করে থাকে। অর্থাৎ লাল বৃত্ত দিয়ে আপনাকে এটা বর্জনীয় বোঝায়, আর হচ্ছে নীল বৃত্ত দিয়ে হচ্ছে আপনাকে অবশ্যই এটা পালন করতে হবে, এটা অবশ্যই পালনীয়। লাল ত্রিভুজাকৃতির সাইন কি নির্দেশ প্রদান করে থাকে? দেখেন এই লাল ত্রিভুজাকৃতির যে সাইনটি রয়েছে এটি হচ্ছে সতর্কতামূলক, আপনাকে সতর্কতা করার জন্য এই ধরনের সাইনগুলো ব্যবহার করে থাকে, সতর্কতা হওয়ার নির্দেশনা প্রদান করে থাকে। নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন? এই যে নীল রঙের যে আয়তক্ষেত্রটি দেখতে পাচ্ছি এটা কোন ধরনের সাইন? সাধারণত তথ্যমূলক সাইন, মানে আয়তক্ষেত্র যেগুলো হচ্ছে যে এগুলো তথ্যমূলক সাইন। সবুজ রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন? এটি হচ্ছে সবুজ রঙের আয়তক্ষেত্র। দেখেন পথ নির্দেশক তথ্যমূলক সাইন, এটা তো তথ্যমূলক সাইন যা জাতীয় মহাসড়কে ব্যবহার করা হয়। কালো বোর্ডের সাদা রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন? এই যে দেখেন সাদা রঙের আয়তক্ষেত্র যে সাইন কালো বর্ডার দিয়ে, এটি কি প্রদর্শন মানে চিহ্নিত প্রদর্শন করে? এটিও পথ নির্দেশক তথ্যমূলক সাইন যা মহাসড়ক ব্যতীত অন্যান্য সড়কে ব্যবহৃত হয়। এটা মহাসড়কে ব্যবহৃত হয় না, এটা অন্যান্য সড়কগুলোতে ব্যবহৃত হয়। আর এই সবুজ সাইনটিও ব্যবহৃত হয় মহাসড়কগুলোতে। ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ও কি কি? ট্রাফিক সিগন্যাল ও সংকেত কত প্রকার? দেখেন ৩ প্রকার, এটিও ৩ প্রকার। একটা হচ্ছে বাহুর সংকেত, ট্রাফিক হাত নেড়ে যেটা দিয়ে থাকে সেটাকে বাহুর সংকেত বলে থাকে। আর তারপরে হচ্ছে যে আলোর সংকেত, যেটা আলোর মাধ্যমে দিয়ে থাকে সেটা হচ্ছে আলোর সংকেত। এবং শব্দগত সংকেত, শব্দের মাধ্যমে যেটি বোঝানো হয়ে থাকে সেটাকে শব্দগত সংকেত। ট্রাফিক সিগন্যাল হচ্ছে শব্দগত সংকেত, বাহুর সংকেত এবং আলোর সংকেত, এই তিনটি। ট্রাফিক লাইট সিগন্যালের চক্রাকার বা ক্রমানুগুলি কি?
এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আসে যেটা হচ্ছে যে ট্রাফিক সিগন্যাল, যে আপনারা দেখতে পারেন রাস্তার মধ্যে যে লাইটটি রয়ে থাকে সেটার ক্রমান্বয়টি কি? এটা হচ্ছে যে লাল, সবুজ এবং হলুদ, এবং পুনরায় আবার লাল থেকে শুরু হয়। দেখতে পাচ্ছেন এখানে লাল, সবুজ এবং হলুদ, এই পর্যায়ক্রমিক এটি থেকে থাকে। আপনারা এই প্রশ্নটি যখন আসবে আপনারা এই ক্রমান্বয়টি লিখে দেবেন। লাল, সবুজ ও হলুদ বাতি কি নির্দেশ করে? এই যে লাল, সবুজ, হলুদ বাতি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে কি নির্দেশ করে এটি দেখাচ্ছি আমরা। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। লাল বাতি জ্বললে গাড়িকে থামুন, লাইন এর পেছনে থামাকে অপেক্ষা করতে হবে। মানে যেটা হচ্ছে লাল বাতিটা হচ্ছে আপনাকে থামতে হবে, গাড়িটি থামতে হবে। সবুজ বাতি জ্বললে গাড়ি নিয়ে অগ্রসর হওয়া যাবে, এবং হলুদ বাতি জ্বললে গাড়িকে থামানোর জন্য প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ লাল বাতি যখন জ্বলবে তখন আপনার গাড়িটি থামাতে হবে, এবং হলুদ বাতি যখন জ্বলবে তখন আপনার গাড়িটি আস্তে অগ্রসর হবে, এবং সবুজ বাতি যখন জ্বলবে আপনি তখন গাড়িটি চালিয়ে যেতে পারবেন। নিরাপদ দূরত্ব বলতে কি বোঝায়? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সামনের গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে পেছনের গাড়িকে নিরাপদে থামানোর জন্য যে পরিমাণ দূরত্ব বজায় রেখে গাড়ি চালাতে হয় সেই পরিমাণ দূরত্বকে নিরাপদ দূরত্ব বলে থাকে। পাকা ও ভালো রাস্তায় 50 কিলোমিটার গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত হবে? সেটা হচ্ছে যে 25 মিটার। তার মানে হচ্ছে পাকা এবং ভালো রাস্তার ক্ষেত্রে 50 কিলোমিটার গতিতে যদি গাড়ি চলে সেটা নিরাপদ দূরত্ব হচ্ছে 25 মিটার। পাকা ও ভালো রাস্তায় 50 মাইল গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত বোঝাবে? সেটা হচ্ছে 50 গজ বা 150 ফুট। লাল বৃত্তে 50 কিলোমিটার লেখা থাকলে কি বোঝায়? লাল বৃত্তে যদি আপনারা দেখতে পারেন এরকম সাইনটি যে 50 লেখা, সেক্ষেত্রে আপনারা যেটি বোঝায় গাড়ির সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 50 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় 50 কিলোমিটারের বেশি গতিতে গাড়িটি চালানো যাবে না। আজকের এইটা প্রথম পার্ট ছিল। আপনারা পরবর্তী পার্টটি আমাদের এই ভিডিওতে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আর সেখান থেকে দেখে নেবেন। আমরা এই ভিডিওটি 3টি ধাপে করব। এই 3টি ধাপ যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি অবশ্যই ভাইভা এবং রিটেনে 100 কমেন্ট পাবেন। বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন। আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, জেডার টেকনোলজি। এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে, কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন, সার্টিফিকেট সংশোধন, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন, জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন, সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন। সো সবাইকে অনুরোধ করব আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্টগুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন।